আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অংশীদারি হিসাবের সিলেট বোর্ড 2015 যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সিলেট বোর্ড 2015-তে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্ন উদ্দীপকটা একটু পড়ে বিস্তারিত বিশ্লেষণ করব, করে তারপরে আমরা কি করব, প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। তো কি বলা আছে দেখি একটু। বিজয় ও স্বাধীন একটি অংশীদারি ব্যবসায়ী দুইজন মালিক। তো একটি অংশীদারি ব্যবসায়ী দুইজন মালিক, কে নাম বিজয় এবং স্বাধীন। তাহলে অংশীদার কিন্তু দুইজন পেয়ে গেলাম। তারা 1 জানুয়ারি 2014 তারিখে ব্যবসা শুরু করেন। তাহলে ব্যবসা শুরু করলেন, কিন্তু এখানে ব্যবসা শুরু করলেন। আমরা যখন মূলধন হিসাব করব তখন ব্যালেন্স বিডি দিয়ে আর করতে পারবো না, এটাকে ব্যালেন্স বিডি এখানে লেখা যাবে না, এখানে লিখতে হবে নগদান হিসাব। বুঝতে পারছো? কারণ কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করলে সেটা জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাই না? তাইলে আমরা যখন মূলধন হিসাব করব তখন কিন্তু আমরা এখানে আর ব্যালেন্স বিডি দিতে পারবো না। যদি বলা থাকতো যে 1 জানুয়ারি 2014 তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল, তাইলে সেক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি দিতাম। ব্যবসায়ী বিজয় 80,000 টাকা এবং স্বাধীন 60,000 টাকা বিনিয়োগ করেন। তাইলে বিজয়ের মূলধন হলো 80,000 টাকা আর স্বাধীনের মূলধন হলো 60,000 টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বণ্টিত হবে। এই জিনিসটা একটু বুঝতে হবে এখানে, যে এই যে লাভ ক্ষতি, এখানে দেখো লাভ ক্ষতি যে বন্টন করা হবে এটি কি মূলধন অনুপাতে বন্টন করা হবে। তো মূলধন দেখো, মূলধন এটা দেওয়া আছে 80,000 আর এটা দেওয়া আছে কত, 60,000 টাকা। তাইলে 80,000 আর 60,000-কে যখন আমরা অনুপাতে করব তখন আমরা এইভাবে করব 80,000:60,000। তাইলে যেহেতু উভয় পক্ষে 4টা শূন্য আছে, 4টা শূন্য বাদ দিয়ে আমরা 8:6 লিখতে পারবো। তাইলে যেহেতু উভয় পক্ষে দুইটা কি জোড়া সংখ্যা, তাইলে কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 4:3 লিখতে পারি, তাই না? তো আমাদের অনুপাত কিন্তু হয়ে যাবে 4:10। কত? 4:3 হয়ে যাবে। আমি আবারও বলছি অনুপাতটা কেমন হবে, যেহেতু মূলধন অনুপাত বলছে তাইলে 80,000:60,000 লিখব, ঠিক আছে? তারপরে লেখার পরে যেহেতু দুইটা মূলধনেরই 4টা করে শূন্য আছে, আমরা 4টা করে শূন্য বাদ দিয়ে দেব। তাইলে থাকবে কত? 8:6। এইবার যেহেতু দুইটাই জোড়া সংখ্যা, তাইলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে সর্বশেষ আমরা একদম ছোট বানায় নিয়ে আসলাম। অনুপাত কত হয়ে গেল? 4:3 হয়ে গেল। তাইলে আমরা অনুপাত কিন্তু পেয়ে গেলাম 4:3। বুঝতে পারছো? অংশীদারের মূলধনের উপর 10% হারে এবং উত্তোলনের উপর 8% হারে সুদ দিতে হবে। তাহলে মূলধনের উপর 10%, 80,000-এর উপর 10% এবং 60,000-এর উপর 10% আর উত্তোলনের উপর 8% করে। ব্যবসায় দেখাশোনার জন্য স্বাধীন প্রতি মাসে 1200 টাকা করে বেতন পাওয়ার অধিকারী। তাইলে প্রতি মাসে বলছে, এখানে কি বলছে? প্রতি মাসে বলছে। বুঝতে পারছো? এই বেতনটা কিন্তু প্রতি মাসে বলেছে। তাহলে এক বছরে কত মাস হবে? 12 মাস। তাহলে প্রতি মাসে যদি 1200 টাকা পায়, তাহলে 12 মাসে কত হবে? 1200 গুণন 12 সমান কত হবে? 14,400 টাকা। ঠিক আছে? সে এক বছরে 14,400 টাকা বেতন পাবে এবং এই বেতনের টাকা সে উত্তোলন করেনি। তার মানে কি বেতনের টাকাটা এখনো নেয়নি, বেতনের টাকাটা এখনো রয়ে গেছে। অংশীদারগণ ব্যবসায়ী থেকে বছরে যথাক্রমে 6,000 টাকা ও 4,000 টাকা নগদ উত্তোলন করেন। তাইলে তাদের উত্তোলনের সারা বছরে উত্তোলন করে 6,000 টাকা। যথাক্রমে যেহেতু বলছে, তাহলে যথাক্রমে বললে কার নাম আগে আছে সেটা দেখতে হবে। বিজয়ের নাম আগে আছে, তাহলে বিজয়ের উত্তোলন 6,000 টাকা আর স্বাধীনের উত্তোলন কত? 4,000 টাকা। ঠিক আছে? তো 4,000 টাকা আর 6,000 টাকা সারা বছরে উত্তোলন করছে। বুঝতে পারছো? তাহলে সারা বছরে যখন উত্তোলন করবে তখন আমাদের উত্তোলনের সুদটা বের করতে হবে, যে ওই যে টাকাটা দেওয়া থাকবে। যেমন এখানে 4,000 টাকা যদি উত্তোলনের সুদ বের করি, তাহলে 4,000 গুণন 8% করবো। যে টাকা হবে সেটাকে 12 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে গুণ করবো। ঠিক আছে? অর্থাৎ অর্ধেক নিতে হবে উত্তোলনের সুদ। কিন্তু এখানে এবং এই উত্তোলনের উপর যথাক্রমে 260 টাকা এবং 180 টাকাও সুদ ধার্য করা হয়েছে। তাইলে যেহেতু এখানে সুদ ধার্য করে দিছে, সেই ক্ষেত্রে আমাদের আর কি করার নেই, আমাদের আর ক্যালকুলেশন করা লাগবে না। ঠিক আছে? এবং এই যে 6,000 টাকা আর 4,000 টাকা যে উত্তোলন করছে, এই 6,000 টাকা সুদ আসছে কত? 260 টাকা এবং 4,000 টাকা সুদ আসছে 180 টাকা। ঠিক আছে? তাহলে সুদ যেহেতু ধার্য করেই দিছে, সেহেতু আমাদের আর 8% হারে সুদ বের করে আর ওই যে কিয়া করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে না।
এরপর বলা আছে নগদ উত্তোলন ছাড়াও বিজয় নিজের প্রয়োজনে ব্যবসায়ী থেকে 2,500 টাকা সমমূল্যের পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। আমরা জানি পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হয় না, ঠিক আছে। যদি না বলা থাকে তাও ধরা লাগবে না, যদি বলা থাকে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি, ঠিক আছে। তো পণ্য উত্তোলনটা কিন্তু আমাদের কোথায় যা লাভ লোকসান আবন্টন হিসাবে উত্তোলন হিসাবে যাবে, ঠিক আছে। এটা ক্রেডিট পাশে যাবে লাভ লোকসান আবন্টন হিসাবে। এই 2500 টাকা উত্তোলন কিন্তু দিয়ে দিব লাভ লোকসান আবন্টনে। এরপরে কি বলা আছে, স্বাধীনের বেতন চার্জ করার পর এবং অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে বেতন কিন্তু চার্জ করে ফেলছে, তাইলে লাভ লোকসান আবন্টন যখন করবো তখন আমরা বেতন আর লিখতে পারবো না, ঠিক আছে। তাইলে বেতন চার্জ করছে এবং অন্যান্য সমন্বয় সাধন, এই যে বাকি যে মূলধনের সুদ রয়েছে, উত্তোলনের সুদ রয়েছে, ঠিক আছে, এগুলো এবং পণ্য উত্তোলন রয়েছে, এগুলো সাধন করার পূর্বে ব্যবসায় লাভ ছিল 37,310 টাকা। কত? 37,310 টাকা। আচ্ছা, এখানে বলা আছে ক নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখে নিই। ক নম্বর প্রশ্নটা বলছে যে অংশীদার স্বাধীনের বেতন হিসাবভুক্ত জাবেদা দেখাও, যে এই যে অংশীদার স্বাধীনের যে বেতনটা রয়েছে এই বেতনটার জাবেদা দেখাইতে হবে। তো বেতন যখন আমরা লাভ লোকসান আবন্টনে লিখবো তখন আমরা বেতনটা কি ডেবিট পাশে বসাইতাম, তাই না? তখন আমরা এটাই লিখবো, লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ ক্ষতি হিসাব ব্র্যাকেটে বেতন দিয়ে ডেবিট 14,400 টাকা। কেমনে 14,400 টাকা হলো? প্রতি মাসে 1200, এক বছরে কত হবে? 1200 গুণন 12 সমান 14,400 টাকা, ঠিক আছে। আর এটা যেহেতু স্বাধীনের মূলধন, তাইলে স্বাধীনের মূলধন হিসাব ক্রেডিট হবে। আমি আবারও বলছি, যেহেতু এই বেতনটা আমি লাভ লোকসান আবন্টনে ডেবিট করতাম, এই জন্য লাভ লোকসান ক্ষতি হিসাব ব্র্যাকেটে বেতন লিখে ডেবিট দিব 14,400 টাকা এবং স্বাধীনের মূলধন হিসাব ক্রেডিট দিব 14,400 টাকা, ঠিক আছে। ক নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। খ নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান আবন্টন হিসাব, তো আমাদের প্রথমে বিশদ আয় বিবরণী অনুযায়ী নিট লাভ যে এই যে 37,310 টাকা রয়েছে, এটা আমরা ক্রেডিট পাশে বসাই দিলাম। এরপর আমাদের ডেবিট পাশে কাজ হবে অংশীদারদের মূলধন হিসাবে প্রথমে মূলধনের সুদ আসবে। মূলধনের সুদ আমরা জানি এখানে বলা আছে 10% করে ধরতে হবে। তো 80,000 টাকা 10% 8,000 টাকা হবে, 60,000 টাকা 10% 6,000 টাকা হবে। তো আমরা মূলধনের সুদ 8,000 বিজয়ের এবং স্বাধীনের 6,000 দুইটা যোগ করলে কত হলে 14,000 টাকা হয়ে গেল। এরপর ডেবিট পাশে আর কোনো এন্ট্রি নাই, কারণ তোমার বেতন তো সমন্বয় করেই ফেলছো আগেই, তাইলে আর কোনো তারপরে কি বলে ঋণের সুদ নাই, ঠিক আছে, আর কোনো খরচও নাই। তো অলরেডি আমরা ডেবিট পাশে আর কোনো পাচ্ছি না। এবার ক্রেডিট পাশে যাই, ক্রেডিট পাশে উত্তোলনের সুদ লিখতে হবে। উত্তোলনের সুদ সরাসরি কিন্তু বলে দেওয়া ছিল যে 260 টাকা বিজয়ের এবং স্বাধীনের 180 টাকা উত্তোলনের সুদ, এটা কিন্তু সরাসরি বলে দেওয়া আছে। আমাদের ওই 8% হারে আর ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে দুটো যোগ করলে কত হলো? 440 টাকা। ওকে, এরপর কি বিজয়ের মূলধন হিসাব, সে যে পণ্য উত্তোলন করেছিল এটা লিখতে হবে পণ্য উত্তোলন 2,500 টাকা, ঠিক আছে। এবার আমাদের এই তিনটা অ্যামাউন্ট যোগ করতে হবে। এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে কত হয়? 40,250 টাকা। এখনই হলো আমাদের কাজ। তো 40,250 টাকাকে আমাদের অনুপাত দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে মুনাফার অংশ বন্টন করতে হবে। তো আমরা অনুপাত যেন কত পেয়েছিলাম মনে আছে? যে আমরা অনুপাত পেয়েছিলাম, আমি আবারও বলে দিচ্ছি এখানে, এই যে 80,000 হিস্টু 60,000, এটাকে আবার কমাই নেব 8:6, মানে উভয় পক্ষে 4টে শূন্য বাদ দিয়ে দেবো, তাহলে 8:6 হবে। এটাকে আরও কমাবো 2 দিয়ে ভাগ করে, তাহলে 4:3 হবে। তাহলে 4:3 কিন্তু আমরা অনুপাত পেয়ে গেলাম। তাহলে আমাদের কাজ হলো যে এই যে 40,250 টাকা রয়েছে, আমরা ডেবিট পাশেও 40,250 টাকা লিখব। তো 40,250 টাকা থেকে এই যে উপরে যে অ্যামাউন্টগুলো রয়েছে 14,000 টাকা, এটা বাদ দিব। বাদ দিলে আসে কত? 26,250 টাকা। এই 26,250 টাকাই হলো বন্টনযোগ্য মুনাফা। তো এই 26,250 টাকাকে আমাদের কি করতে হবে? প্রথমে অনুপাত দুইটা যোগ ফল করতে হবে। তো অনুপাত কত পেয়েছি আমরা? অনুপাত পেয়েছি 4:3। তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 4 আর 3 যোগ করলে হবে 7। তাহলে এই যে 26,250-কে 7 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করলে বিজয়ের মুনাফার অংশ বের হবে কত? 15,000 টাকা। এরপর 26,250-কে 7 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে বের হবে স্বাধীনের মুনাফার অংশ কত? 11,250 টাকা। তো দুইটা যোগ করলে 26,250 টাকাই হয়ে যায়। তো এটাই ছিল লাভ লোকসান আবন্টনের
হিসাব। ঠিক আছে, এরপরে গ নম্বর প্রশ্নটা যেটা বলেছে যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে, তো আমরা সর্বপ্রথম অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব। তো অংশীদারদের মূলধন হিসাব কিভাবে প্রস্তুত করব, দেখো আমরা ঘর কেটে নেব। তারিখ বিবরণ বিজয়ের টাকা স্বাধীনের টাকা, তারিখ বিবরণ বিজয় টাকা স্বাধীন টাকা, ডেবিট ক্রেডিট অবশ্যই উপরে কিন্তু দিতেই হবে। ঠিক আছে, লাভ লোকসান আবন্টনেও ডেবিট ক্রেডিট দিতেই হবে। এটা যদি ভুল করো মার্কস কিন্তু কেটে দেবে, বা অনেক সারে মেজাজ খারাপ থাকলে অঙ্ক টোটালি কেটে দেবে, বুঝতে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথমে মূলধনটা নিতে হবে। মূলধন যেহেতু এটা ব্যবসা শুরু করছে, তাহলে আমরা ব্যালেন্স বিডি দেবো না, আমি শুরুতেই বলে দিয়েছিলাম। এই যে দেখো জানুয়ারি 1 তারিখ নগদান হিসাব 80,000 আর 60,000 টাকা আমরা মূলধন বসায় দিলাম। এরপর উত্তোলন ছিল, উত্তোলনটাও আমরা কি করব, উত্তোলনটাও আমরা বসাই দেব। তো উত্তোলন ছিল বিজয় 6,000 টাকা আর স্বাধীনে 4,000 টাকা। এটা কিন্তু ডিসেম্বরে 31 তারিখ হবে, কারণ সারা বছর বলছে, এটা বছর শেষে আমরা হিসাবটা ধরে নিলাম। ঠিক আছে, তো মূলধন আর উত্তোলনের কাজ আমাদের শেষ। এখন আমাদের কি কাজ করতে হবে, এখন করতে হবে আমাদের যে এখন আমাদের করতে হবে লাভ লোকসান আবন্টনের যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো নিয়ে আসা। তো লাভ লোকসান আবন্টনে যে হিসাবগুলো রয়েছে সেগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। তো লাভ লোকসান আবন্টনে দেখো ডেবিট পাশের অংশগুলো মূলধন হিসাবে ক্রেডিটে যাবে, আর ক্রেডিট পাশের অংশগুলো মূলধন হিসাবে ডেবিটে যাবে। কিন্তু ক্রেডিট পাশে এই যে বিশদ আয় বিবরণী যে নেট লাভ রয়েছে এটা কিন্তু যাবে না। যেগুলোতে লেখা আছে অংশীদারদের মূলধন হিসাব সেগুলোই যাবে। এই যে দেখো উত্তোলনের সুদে কিন্তু অংশীদারদের মূলধন হিসাব লেখা আছে, পণ্য উত্তোলনে অংশীদারদের মূলধন হিসাব বা বিজয়ের মূলধন হিসাব লেখা আছে। শুধু বিজয়ের ঘরে যাবে দেখি বিজয়ের মূলধন লেখা আছে। মূলধনের সুদে কিন্তু অংশীদারদের মূলধন হিসাব লেখা আছে। সমন্বিত মূলধন মুনাফার অংশেও কিন্তু অংশীদারদের মূলধন হিসাব লেখা আছে। তাইলে অংশীদারদের মূলধন হিসাব যেগুলোতে লেখা আছে সেগুলোই কিন্তু মূলধনে যায়। তো লাভ লোকসান আবন্টনে ডেবিট পাশেগুলো মূলধন হিসাবে ক্রেডিটে যাবে, আর লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশেগুলো মূলধন হিসাবে ডেবিটে যাবে। তো এখানে দেখো ডেবিটে কি কি আছে, মূলধনের সুদ আছে আর মুনাফার অংশ আছে। তাইলে আমরা মূলধনে ক্রেডিট পাশে লিখে দেব ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। তো লাভ লোকসান আবন্টন হিসাবে মূলধনের সুদ প্রথমে বসাই দেব, বিজয়ের কত 8,000 টাকা, স্বাধীনে 6,000 টাকা। এরপর মুনাফার অংশ রয়েছে 15,000 টাকা বিজয়ের, আর স্বাধীনে হলো 11,250 টাকা। কিন্তু এখানে কথা আছে যে সে কিন্তু বেতন উত্তোলন করে নাই, বেতন উত্তোলন করে নাই, কিন্তু বেতন চার্জ করার পরে নেট মুনাফা হয়েছিল এখানে, যার কারণে লাভ লোকসান আবন্টনে বেতনটা আসে নাই। কিন্তু বেতন সে এখনো উত্তোলন করে নাই, বেতন কিন্তু এই 37,350 টাকার মধ্যে রয়ে গেছে, বুঝতে পারছো? তাইলে এই বেতনটা কিন্তু তার এখন মূলধনের সাথে অ্যাড হবে। তো বেতন কার ছিল যেন, বেতন ছিল স্বাধীনের। তো বেতন স্বাধীনে কত টাকা ছিল, 14,400 টাকা। এই জন্য বেতন হিসাবটাও আমাদের কি করতে হবে, এই মূলধনে অ্যাড করাই দিতে হবে, ক্রেডিট পাশে বসাই দিতে হবে, স্বাধীনের ঘরে 14,400 টাকা বসাই দেব। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, লাভ লোকসান আবন্টনে ক্রেডিট হিসাব পাশের হিসাবগুলো নিয়ে আসতে হবে। কি কি আছে, উত্তোলনের সুদ আছে আর পণ্য উত্তোলন রয়েছে। তো লাভ লোকসান আবন্টন 31 তারিখ দিয়ে দেব, ডিসেম্বর 31 তারিখ। পণ্য উত্তোলন 2,500 টাকা ছিল, উত্তোলনের সুদ ছিল 260 টাকা এবং 180 টাকা। এইবার আমাদের কাজ হবে বিজয়ের এই যে ক্রেডিট পাশের অ্যামাউন্ট যোগ করব, এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে কত হয়, 1 লাখ, এটা হয়েছে 1,30,000। এখানে একটু আচ্ছা, এটা হয়ে গেছে 1,03,000, সরি 1,03,000 টাকা হয়ে গেছে। তো 1,03,000 টাকা আমাদের ক্রেডিট ডেবিট পাশে বসাইতে হবে। তো ডেবিট পাশে বসে ডেবিট পাশে উপরে অ্যামাউন্ট রয়েছে তিনটা, এই তিনটা, ঠিক আছে, এই তিনটাকে মাইনাস করতে হবে। তো 1,03,000 থেকে 6,000, 2,500 আর 260 টাকা মাইনাস করলে 94,240 টাকা হয়। এটি হলো ব্যালেন্স সিডি। তাইলে আমরা ডেবিট পাশে ব্যালেন্স সিডি পেয়ে গেলাম 94,240 টাকা। ওকে, এরপর স্বাধীনের ক্রেডিট পাশে হিসাবটা যোগ করব। তো এই যে 4টা অ্যামাউন্ট রয়েছে, এই 4টা অ্যামাউন্ট যোগ করলে 91,000 কত হয়, 650 টাকা। তাহলে ডেবিট পাশে আমরা 91,650 লিখব। 91,650 থেকে উপরে এই দুইটা অ্যামাউন্ট বাদ দিব। এই দুইটা অ্যামাউন্ট কত আছে, 4,000 আর 180 বাদ দিলে কত হয়, 87,470 টাকা। তাহলে এটাও ব্যালেন্স সিডি। তো যেহেতু ডেবিট পাশে ব্যালেন্স সিডি হলো, এটা ক্রেডিট পাশে গিয়ে ব্যালেন্স বিডি হবে পরের মাসের 1 তারিখে। যেহেতু এটা ডিসেম্বরের 31 তারিখ, তাইলে পরের মাস কি হবে, জানুয়ারি হবে। জানুয়ারি হলে সালটাও পাল্টে যাবে, তাহলে 2014 জায়গায় 2015 হয়ে যাবে। 2015 সালে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি, যাহা সিডি তাহাই বিডি, যে অ্যামাউন্টটা সিডি হবে সেই অ্যামাউন্টটাই বিডি হবে পরে, ঠিক আছে। তাইলে 94,240
40 টাকা, 87,470 টাকা। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা আজকে ক্লাসটাকে খুব ভালোভাবে এনজয় করেছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবে অথবা পার্সোনাল ফেসবুকে লগ করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।